কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ আরোহী নিহত, একই পরিবারের ৩ জন। টঙ্গীর ইস্তেমা ময়দান এলাকার পরিস্থিতি এখনও থমথমে, কঠোর অবস্থানে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। লিপিবদ্ধ করা হচ্ছে চলাচলকারীদের নাম, পরিচয়। আইজিপি এনটিএমসির মহাপরিচালক সহ সাবেক ৭ কর্মকর্তাকে তোলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আজই গুম গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে তার বক্তব্যে। আমাদেরকে কিছুটা হতাশ করেছে, একই সঙ্গে জাতিকেও কিছুটা। আর তারপরে তার প্রেস সচিব যে কথা বলেছেন, এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে। তিনি বলেছেন যে আপনার 25-এর শেষের দিকে অথবা আপনার 26-এর প্রথম দিকে চিফ অ্যাডভাইজার বলেছিলেন, আর উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে। তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। যৌক্তিক তো মনে হয়নি, জানো তো আমরা বলেছি যে আমরা হতাশ হয়েছি এটাতে, সেজন্যই তো এটা বলা। তত্ত্বাবধায়ক সরকার তো পুনর্বহাল দলীয় সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে, এই বিষয়ে এই নির্বাচনগুলোকে আপনারা বাতিল চান? বলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলো, এই কথাটা এখনো পুরোপুরি বলা যাবে না, যেহেতু সংবিধানের ৫ম সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছিল, সেটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। কিন্তু ইতিপূর্বে অ্যাপিলেট ডিভিশনে জাস্টিস, আমরা বলি জাস্টিস খায়রুল হক, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে উড়িয়ে দিলেন, সেটা রিভিউতে ফাইনাল জনগণের পক্ষে আসলে তখন এক্স্যাক্টলি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হবে। তা আমরা আশা করি সেটা হবে। এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাইরে 2014, 18 এবং 2024-এর যে একটা ভোটারবিহীন আর একটা রাতের ভোট আর একটা হচ্ছে ডামি ভোট, যেটা এই বিষয়ে যদি আদালতের কাছে কেউ কোনো রকমের আবেদন করে, তখন আদালত এটা বলতে পারবে। আমাদের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত এই বিষয়ে এটাই বক্তব্য দিয়েছি যে এগুলো সবগুলো অবৈধ সংসদ ছিল। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে কথা বলছিলেন বিএনপি নেতারা, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেছে সিএনজি অটোরিকশার চালক সহ 5 জনের। নিহতদের মধ্যে 3 জন একই পরিবারের সদস্য। সকাল 8টা নাগাদ হয় এই দুর্ঘটনা। পুলিশ জানায় সিএনজি অটোরিকশাটি চট্টগ্রাম যাচ্ছিল। পেকুয়ার হাজি বাজার এলাকায় পৌঁছালে বাহনটিকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক। ঘটনাস্থলেই মারা যান 3 জন। হাসপাতালে নেওয়া হলে আরও 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতরা হলেন সিএনজি অটোরিকশা চালক মনিরুল মান্নান, যাত্রী ফিরোজ আহমেদ, তার স্ত্রী শাহিন আক্তার ও তাদের 6 মাস বয়সী সন্তান জাহিদুল। নিহত অপর যাত্রীর নাম আব্দুর রহমান। ফিরোজ শারমিন দম্পতির বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। ডাম্প ট্রাকটি জব্দ করেছে পুলিশ, তবে চালক পলাতক। টঙ্গীর তুরাগ তীরে ইস্তেমা মাঠের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদপন্থীদের সংঘর্ষের পর থমথমে পুরো এলাকার পরিস্থিতি। সকাল থেকে ইস্তেমা মাঠ পুরোপুরি ফাঁকা দেখা গেছে। ময়দান ছেড়ে গেছেন মাওলানা সাদের অনুসারীরা। মাঠটি এখন আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা আছেন সতর্ক অবস্থানে। আশপাশের 3 কিলোমিটারের মধ্যে কাউকে অবস্থান করতে দেয়া হচ্ছে না। যারাই এসব এলাকা দিয়ে যাতায়াত করছেন তাদের করা হচ্ছে তল্লাশি। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ।
এ বিষয়ে আরও জানাতে টঙ্গী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন, আর ইজতেমা ময়দানে চিত্র কি দেখলেন, সেখানে কারা মূলত যাওয়া আসা করছে, সবশেষ চিত্র জানাবেন। সোহার, মঙ্গলবার রাতের এই ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষের পর কিন্তু এখানে নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে। এই মুহূর্তে যে কামারপাড়া যে মূল সড়ক, সেই সড়কে কিন্তু আসলে সেনা সদস্য সহ বিজিবি সদস্যরা কিন্তু সেখানে আছেন। তারা কিন্তু এই সড়কটি অবরুদ্ধ করে রেখেছেন এবং মূলত সংঘর্ষের পর যারা আসলে এখানে মালামাল রেখে গিয়েছিল, আজকে কিন্তু তারা অনেকেই আসছেন সেই মালামালগুলো নিতে। সেক্ষেত্রে সেনাবাহিনীরা এই চেকপোস্টের সামনে তারা তাদের নাম সহ ঠিকানা রেজিস্ট্রেশন করেই কিন্তু তারা সেই মালামালগুলো নিতে যেতে পারছেন। এই সাথে সাথে আমি জানিয়ে রাখতে চাই যে বর্তমানে যে মাঠের যে পরিস্থিতি, মাঠের থেকে দুই পক্ষে যে অনুসারীরা তাদের কিন্তু সবাইকেই সরে যেতে বলা হয়েছে এবং তাদের অনেকেই এখান থেকে চলে গেছেন। অল্প কয়েকজন এখন আসছেন যারা আসলে মালামাল রেখে গিয়েছিলেন, তারা সেই মালামালগুলো নিয়ে যাচ্ছেন। সেই সাথে এই কামারপাড়া সড়ক সহ বেশ কয়েকটি যে মূল ফটক ইজতেমা মাঠে প্রবেশের, সেই ফটকগুলোতেও কিন্তু নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে। সেই সাথে সেনাবাহিনী, পুলিশ এবং বিজেপি তারা কিন্তু এখানে বেশ সতর্ক অবস্থানে আছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যে টহল যে গাড়ি, তাই সেই গাড়িগুলো কিন্তু এখানে প্রস্তুত এবং পুরো এই এলাকায় কিন্তু আসলে নিশ্চিদ্র যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু নেওয়া হয়েছে। সেই সাথে এই যে মূল সড়ক, এই মূল সড়কটি আসলে বন্ধ থাকার কারণে এই যাতায়াতকারী যারা আসলে এই রাস্তাটি ব্যবহার করেন অফিসগামী এবং এই বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা যেটি বলছিলেন আসলে এই সড়কটি ব্যবহার বন্ধ থাকার কারণে তাদের যে বিকল্প সড়ক, সেই সড়কটি ব্যবহার করতে হচ্ছে, যার ফলে কিছুটা জনদুর্ভোগ কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং যেই মূল চেকপোস্ট, সেই চেকপোস্টের সাথে সেখান থেকে কিন্তু কোনো পরিবহন, কোনো গাড়ি কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যার কারণে যারা খুব বেশি আসলে জরুরি প্রয়োজনে বের হচ্ছেন তারা কিন্তু সেখান থেকে কিন্তু তাদের আসলে অজুহাত দেখিয়ে কিন্তু তারা তাদের যে গুরুত্বপূর্ণ যে কাজ, সেটি কিন্তু সেই কাজের দেখিয়ে কিন্তু তারা এখানে প্রবেশ করছেন। সেই সাথে নিরাপত্তার বিষয়টি যদি বলতে চাই যে আসলে সেনা সদস্যদের পাশাপাশি কিন্তু এখানে র্যাব এবং বিজিবি তারা কিন্তু বেশ নিরাপত্তা বলয় তৈরি করেছে এখানে। সোহার, রেদওয়ান, ধন্যবাদ আপনাকে। গুম এবং জুলাই আগস্ট গণহত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আজই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। সকাল 10:15টায় কেরানীগঞ্জ কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়। একই মামলায় অন্যান্য 5 পুলিশ কর্মকর্তাকেও ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। বাকি আসামিরা হলেন ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল আল কাফি, মিরপুর ডিএমপি সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত সুপার শহীদুল ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ডিবি ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক আরাফাত হোসেন। পুলিশের সাবেক 17 কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এর পরপরই গত 20 নভেম্বর তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের গ্রেফতার দেখানোর পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি তুলে ধরে প্রসিকিউশন। অধিকতর তদন্তের জন্য সময় চাইলে আদালত 1 মাস দেন। শুনানির জন্য ধার্য করেন আজকের তারিখ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। এই বিষয়ে আরো জানতে যাচ্ছি রাব্বির কাছে। রাব্বি, কখন নাগাদ শুরু হতে পারে ট্রাইব্যুনালের কার্যক্রম, আর আজ কি তদন্তের জন্য সময় চাওয়া হতে পারে কিনা জানাবেন? সোহার, একটু আগেই কিন্তু আদালতে কিন্তু আসামিদেরকে নেওয়া হয়েছে এবং তার কিছু সময় আগে যে 8 জন আসামি যারা গণহত্যার অভিযোগে অভিযুক্ত, সেই 8 জন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ তাদেরকে কিন্তু এই আদালতে আনা হয়েছে। আমি আদালতের বাইরে অপেক্ষা করছি, একটু পরে শুনানিতে যাব। মূলত বলতে চাই যে এই যে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ যেটি সংগঠিত হয়েছে ছাত্র জুলাই গণ অভ্যুত্থানে, এই পুলিশ কর্মকর্তাদের নির্দেশে সারা দেশে হত্যাযজ্ঞ চালানো হয়েছে এবং সেই
হত্যার ঘটনায় মামলা হয়েছে, সেই মামলার অগ্রগতি প্রতিবেদন আজকে দাখিলের কথা রয়েছে। কিছুক্ষণ আগেও আমি প্রসিকিউশন টিমের একজন সদস্যদের সাথে কথা বলেছি। তারা মূলত যেটি বলছেন যে যেহেতু এই হত্যার তদন্তে সময়ের প্রয়োজন, তাই আরও মাসখানেক সময় বাড়ানোর আবেদন তারা করবেন। তদন্ত তবুও বলেছেন যে তদন্ত অনেকটাই গুছিয়ে আনা হয়েছে। মূলত আমরা দেখেছি যে প্রথম লটে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, সেই সাথে সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং যাত্রাবাড়ি থানার, বিশেষ করে আমি বলবো যেই যাত্রাবাড়ি এলাকায় শতাধিকেরও বেশি ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যা ঘটনা ঘটেছে, সেই যাত্রাবাড়ি থানার ওসি আবুল হাসান কিছুক্ষণ আগে তাকেও আনা হয়েছে। মূলত সকাল থেকে আমরা শুনছিলাম যে আজকে 7 পুলিশ কর্মকর্তাকে আনা হবে, কিন্তু আমরা একটু আগেই দেখেছি যে 8 জনকে আনা হয়েছে। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবো, তবে সময়ের প্রয়োজন। সোহার। রাব্বি, ধন্যবাদ। বগুড়া 6 আসনের সাবেক এমপি রাগিবুল হাসান রিপুকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাত 10টা নাগাদ নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। রিপুর বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যাসহ 13টি মামলা রয়েছে। র্যাব জানায় রিপুকে ধরতে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে র্যাব 14-এর একটি দল। মিশরে শুরু হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর জোট D8-এর 11তম শীর্ষ সম্মেলন। যোগ দিতে রাজধানী কায়রোয় জড়ো হয়েছেন সদস্য দেশগুলোর প্রতিনিধিরা। আজ অনুষ্ঠিত হবে মূল সম্মেলন। অংশ নিচ্ছেন বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের নেতারা। এর আগে বুধবার কাউন্সিলের 21তম অধিবেশনে যোগ দেন D8ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং সদস্য দেশগুলোর মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যে অভিন্ন রূপরেখা তৈরি সম্মেলনের লক্ষ্য। আলোচনা হবে মধ্যপ্রাচ্য সহ আঞ্চলিক ও বৈশ্বিক সংকট নিয়ে। সদস্য দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্যের সুযোগ বৃদ্ধি এবং জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্য নিয়ে 1997 সালে প্রতিষ্ঠিত হয় D8 অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন। উন্নয়নশীল দেশগুলোর জোট D8-এর এবারের সম্মেলন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করে, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার কায়রোতে গণমাধ্যমকে তিনি জানান, বাংলাদেশের জন্য নতুন বাজার তৈরির চেষ্টা থাকবে এবার। পাশাপাশি তরুণদের জন্যও বিশেষ বার্তা দিবেন প্রধান উপদেষ্টা। এ সময় বেশ কয়েকটি বৈঠকের সম্ভাবনার কথাও জানান প্রেস সচিব। শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার স্থানীয় সময় সকাল 11টায় কায়রো বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। তাকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী ডক্টর জামরি আব্দুল কাদির। বাংলাদেশের নির্বাচন, রোহিঙ্গা সমস্যা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকে আলোচনা হয় বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মালয়েশিয়ান একজন হায়ার এডুকেশন মিনিস্টার আসছেন, তার সাথে কথা বলেন। ওইখানে অনেক রিজিওনাল, অনেক বায়োলেটারাল আমাদের সাথে যে তাদের যে মিউচুয়াল ইন্টারেস্টের যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে কথা হয়। রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কথা হয়, আমাদের ইলেকশনের টাইমলাইন নিয়ে উনি ওদেরকে একটু কথাবার্তা বলেন। প্রেস সচিব জানান, যে প্রতিপাদ্য নিয়ে এবারের সম্মেলন সেই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, আগামীর অর্থনীতিতে তরুণদের ভূমিকা সহ এ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। ইউথের ক্ষেত্রে ওনার ফোকাসটা হচ্ছে যে ইউথ ক্যান বি, মানে ওরা নিজেরাই জব ক্রিয়েটর হতে পারে। ওরা যে শুধু জবের পিছনে দৌড়াবে তা না, দে ক্যান বি এ এন্টারপ্রেনার এন্ড দে ক্যান ক্রিয়েট জবস। আর এসএমইর ক্ষেত্রে ওনার খুবই কথা হচ্ছে যে এসএমইতে বাংলাদেশ কেন সবারই প্রচুর স্ট্রেস বা ইমফোসিস দেওয়া উচিত, এই জন্য যে এটার ফলে এই এসএমইতে জবগুলো খুব বেশি তৈরি হয়। সম্মেলনের ফাঁকে ফাঁকে সাইডলাইনে বেশ কয়েকটি বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা, যেখানে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে বলে জানান প্রেস সচিব। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া অনেক, মানে ওদের গ্রোথ অনেক হাই এবং এরা দে ক্যান বি ভেরি গুড বাংলাদেশের জন্য বিজনেস, মানে ট্রেডের পার্টনার হতে পারে। আমরা তো ট্র্যাডিশনালি আমাদের ফোকাস ছিল অলওয়েজ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন নেশন বা ইউএস বা জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, এই দিকেই আমাদের, মানে আমরা যে পণ্য করতেছিলাম সেগুলোর বিক্রির জায়গাগুলো ছিল এইখানে। তা আমরা এখন আসলে নতুন মার্কেট খোঁজারও তো একটা চেষ্টা আছে। ইন্দোনেশিয়ার সভাপতিত্বে পরবর্তী D8 সম্মেলন অনুষ্ঠিত হবে 2026 সালের 1 জানুয়ারি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।
ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে হামলা চালালো হুতি বিদ্রোহীরা। দেশটির সামরিক বাহিনী আইডিএফ জানায় বুধবার গভীর রাতে ইয়েমেন থেকে চালানো হয় এই হামলা। তেল আবিবের আকাশে একটি মিসাইল সদৃশ্য বস্তু উড়তে দেখা গেছে, যা আয়রন ডোম ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে দাবি ইসরায়েলি সামরিক বাহিনীর। এ সময় শহর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। গাজায় আগ্রাসনের জবাবে নিয়মিত ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। পাশাপাশি ইসরায়েলের সাথে সম্পৃক্ত বিভিন্ন জাহাজকেও বানানো হচ্ছে টার্গেট। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল লাইবেরিয়ার পার্লামেন্ট ভবন। বুধবার সকালে রাজধানী মনরোভিয়ায় অবস্থিত ক্যাপিটাল বিল্ডিং নামের ভবনটিতে আগুন লাগে। এতে আইনসভার উভয় কক্ষ পুড়ে গেছে, তবে দুর্ঘটনার সময় ভেতরে কেউ ছিল না। অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও স্পিকার সহ 4 সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। স্পিকারকে অপসারণের সিদ্ধান্তের পরই পশ্চিম আফ্রিকার দেশটিতে চলছে রাজনৈতিক অস্থিরতা, হচ্ছে ব্যাপক বিক্ষোভও। এরই মধ্যে ঘটল পার্লামেন্টে অগ্নিকাণ্ড।